ডেটা বা উপাত্ত সুরক্ষা আইন 2022 ড্রাফট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট সর্বশেষ যেটা প্রস্তাব করেছেন। প্রিয় উপস্থিতি, গণমাধ্যম দমনের ইতিহাস আওয়ামী লীগের নতুন নয়। দলটি সবসময় গণমাধ্যম দমনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যবহার করেছে। স্বাধীনতা পরবর্তী প্রথম সরকার ক্ষমতায় বসেই প্রথমে আঘাত হানে গণমাধ্যমের উপর। 1974 সালে বিশেষ ক্ষমতা আইন প্রবর্তন এবং পরবর্তীতে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে মাত্র 4টি পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের সরকার। সে সময়ও ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের সমালোচনা করায় বহু সাংবাদিক এবং সম্পাদককে জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, দেশ বিদেশের তীব্র সমালোচনার মুখে সরকার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন 2018 কিছু পরিবর্তন এনে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে নতুন আইন করার নীতিগত সিদ্ধান্ত নিলেও আইন বিশেষজ্ঞরা বলছেন এটি নতুন বোতলে পুরাতন মদ রেখে পরিবেশনের হীন চেষ্টা মাত্র। কারণ অতীতেও দেখা গেছে আওয়ামী লীগ সরকার সমালোচনার মুখে যখন কোনো আইন পরিবর্তন করেছে সেটা আরো বিবর্তনমূলক ধারা সহ নতুন ভাবে নাগরিকের মৌলিক অধিকার খর্ব করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করার সিদ্ধান্ত সরকারের আগামী নির্বাচনকে সামনে রেখে বিশ্ববাসীর সাথে 100% ভাগাভাগি ও আইওএস ছাড়া আর কিছুই মনে হয় না। প্রিয় উপস্থিতি, শুধুমাত্র কালা কানুন করেই ক্ষান্ত হয়নি কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। এ সময় অসংখ্য সাংবাদিক, ব্লগার ও মানবাধিকার কর্মী গুম, খুন, হামলা, মামলা, গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ডের 11 বছর পেরিয়ে গেলেও বিচারের মুখ দেখেনি তাদের পরিবার, যার কারণে মিডিয়া সেক্টরে কিছু ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক সাংবাদিক তাদের অনুসন্ধানী কাজ সীমিত করেছেন কিংবা সেলফ সেন্সরশিপ বেছে নিয়েছেন। জেল জুলুম হুলিয়া নিয়ে অসংখ্য সাংবাদিককে বেছে নিতে হয়েছে স্বেচ্ছা নির্বাচন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট সিপিজের হিসাব অনুযায়ী 2009 থেকে 2022 পর্যন্ত বাংলাদেশে 19 জন সাংবাদিক ও ব্লগারকে হত্যা করা হয়েছে। সংস্থাটি এসব ঘটনায় জড়িতদের বিচার হওয়ার নজিরও খুবই কম। সিপিজের গ্লোবাল ইম্পিউনিটি ইন্ডেক্স 2021 বলা হয়েছে বিশ্বের সাংবাদিক হত্যার বিচার না হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 11তম। এই তালিকার শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া। আর প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর এশিয়া প্যাসিফিক ডিরেক্টর ড্যানিয়েল বাস্টার বলেছেন বাংলাদেশে গত এক যুগে আহত সাংবাদিকদের সংখ্যা এত বেশি যে সঠিক পরিসংখ্যান বের করা কঠিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সরকার সমালোচকদের কণ্ঠস্তব্ধ করে দিতে বরেণ্য সাংবাদিক, কলামিস্ট ও সম্পাদকদের টার্গেট করে অনেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহের মামলাও করেছে। সরকারের এমন রোষ থেকে মুক্ত থাকতে পারেননি ডেইলি স্টার সম্পাদক মাহবুব আলম, নিউ এজ সম্পাদক নুরুল কবির, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রবীণ সাংবাদিক শফিক রহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিখ্যাত ফটোগ্রাফার শহীদুল আলম, জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান এবং কলামিস্ট ও কবি প্রভাত মাহাধার সহ আরো অনেকে। এমনকি নির্যাতনে জেল হাজতে মৃত্যুর ঘটনাও ঘটেছে, যার শিকার হয়েছেন লেখক মুস্তাক আহমেদ। সরকারের রোষ থেকে বাঁচতে পারছেন না বিদেশে নির্বাসনে থাকা সাংবাদিকদের পরিবারের সদস্যবর্গ। সরকার গত 1.5 দশকে একদিকে নিউজ দলের সমর্থক ব্যবসায়ী গোষ্ঠী, এমপি, মন্ত্রীদেরকে ঢালাওভাবে রেডিও ও টিভি সংবাদের মাধ্যমে লাইসেন্স দিয়ে গণমাধ্যমের মালিকানার চুক্তিগত করেছে, অন্যদিকে ভিন্ন মতের গণমাধ্যমগুলোকে
প্রশাসনের মাধ্যমে একে একে বন্ধ করে দিয়েছে। এমন অভিযোগ এসছে যে সরকার বিচ্ছিন্নভাবে নজরদারির মাধ্যমে ভিন্ন মতের গণমাধ্যমগুলোর স্বাধীন সম্পাদিত নীতিতেও হস্তক্ষেপ করছে। একসময় সংবাদপত্রে রাজনৈতিক কার্টুন বা ব্যঙ্গচিত্র প্রকাশ করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন চিত্র তুলে ধরা হতো। গণমাধ্যমে ভয়ের সংস্কৃতি চালুর পর এটি এখন আর দেখাই যায় না। দলীয় মদতপুষ্ট গণমাধ্যমগুলোকে ব্যবহার করে সরকার বিরোধী রাজনীতিকে প্রত্যাহ্বান থেকে শুরু করে নির্বাচনকালে একতরফা খবর ও অনুষ্ঠান প্রচারে বাধ্য করে জনমতকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয় প্রতিনিয়ত। বাংলাদেশের প্রকৃত চিত্র যাতে বিশ্ব মিডিয়ায় প্রকাশ না পায় সেজন্য দীর্ঘদিন ধরে বিদেশি সাংবাদিকদের এদেশে ভিসাও বন্ধ রাখা হয়েছে মর্মে অভিযোগ রয়েছে। প্রিয় উপস্থিতি, আধুনিক প্রযুক্তি ও চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে গণমাধ্যম বলতে শুধু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকেই বোঝায় না। বলা বাহুল্য, সামাজিক যোগাযোগের মাধ্যম এখন স্বাধীন মত প্রকাশের অত্যন্ত শক্তিশালী মাধ্যম। কিন্তু ভিন্ন মতের প্রতি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বর্তমান আওয়ামী সরকার সামাজিক যোগাযোগের উপর অগ্রসর হয়েছে আরো কঠোরভাবে। প্রথমে আইসিটি অ্যাক্ট, তারপর ডিজিটাল নিরাপত্তা আইন সহ দমনমূলক আরো আইন করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যক্তির স্বাধীন মত প্রকাশের পক্ষে সরকার রুদ্ধ করে দিয়েছে। বিনা বিচারে জেল খাটতে হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর। জাতীয় সংসদে সরকারের আইনমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী 2018 সালের অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর থেকে 2023 সালের 31শে জানুয়ারি পর্যন্ত সারা দেশে এই আইনে 7,000 একটি মামলা দায়ের হয়েছে। তবে এই মামলায় এখন কতজন কারাগারে আছেন সেই তথ্য জানান নেই। সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত তথ্য সংযুক্তি পথে দেখানো হয়েছে, অনুগ্রহ করে আপনারা দেখে নিতে পারেন। উপস্থিতি, বাংলাদেশের মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা আজ কিভাবে পুনরুত্থিত হয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদন কিংবা নিয়মিত বিবৃতিতে উঠে এসছে। বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, ফ্রিডম হাউস, ইউনেস্কো অবজারভেটরি, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট, International Press Institute, Center for Government Studies, Article 19, U.S. Department of State, DFAT, the Amnesty International, and United Nations High Commissioner for Human Rights in মধ্যে অন্যতম। এই সমস্ত যে প্রতিবেদন তারা দিয়েছেন তার কিছু খণ্ডচিত্র বাংলাদেশের গণমাধ্যম ও দুঃশাসনের দশক শীর্ষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রকাশনায় তুলে ধরা হয়েছে, যার মূলক এই মাত্র উন্মোচন করা হলো, যার কপি ইতিমধ্যে আপনাদের হাতে পৌঁছেছে। বিগত প্রায় 1.5 দশকে এদেশের গণমাধ্যমের উপর যে দমন নির্যাতন চালানো হয়েছে তাতে কয়েকটি বিষয় স্পষ্ট। বর্তমানে গণমাধ্যম তার স্বাধীনতা হারিয়ে অস্তিত্বের সংকটে রয়েছে। দেশের মত প্রকাশের স্বাধীনতা বিগত 50 বছরের ইতিহাসে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। মত প্রকাশের নানান মাধ্যমের জন্য ভিন্ন ভিন্ন কালাকানুন তৈরি করে স্বাধীন গণমাধ্যম ও মত প্রকাশের ত্রুটি চেপে দেওয়া হয়েছে। গণমাধ্যমের মালিকানা ও কর্তৃত্ব ফ্যাসিবাদের আজ্ঞাবহ একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে, যার ফলে সংবাদ কর্মীদের স্বাধীন সত্তা হারিয়ে আপোষ করে থেকে থাকতে হচ্ছে, নতুবা রুটি ও জীবন বাঁচানোর লড়াইয়ে ভিন্ন পেশা বেছে নিতে হচ্ছে। কেউ কেউ হামলা মামলা এড়াতে বেছে নিচ্ছেন শিক্ষা নির্বাচন। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তা মূলত টিপ অফ দি আইসবার্গ, যার তলদেশে রয়েছে নানান অব্যক্ত বেদনা, নিষ্ঠুরতা আর নির্যাতনের বিস্তৃত চিত্র, যা এই স্বল্প পরিসরে বর্ণনা সম্ভব নয়। এজন্য প্রেক্ষাপটে
বর্তমান বাংলাদেশকে ফ্যাসিবাদের বিষাক্ত ছবল থেকে মুক্ত করার লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল পক্ষের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণে লড়াই করা এখন সময়ের দাবি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনা, বিশ্বাস ও দেশাত্মবোধের প্রতীক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ আজ এই কঠিন লড়াইয়ে মাঠেই আছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম ও দুঃশাসনের ১.৫ দশক শিরোনামে প্রকাশিত প্রকাশনাটি এই লড়াইয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে জাতীয়তাবাদী দল বিএনপির আগামী দিনের কর্মপরিকল্পনার একটি দলিলও বটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুনরায় দেশ পরিচালনার সুযোগ পেলে মুক্ত মিডিয়া নিশ্চিত করা হবে এবং গণমাধ্যমের কল্যাণে নিম্নোক্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে অঙ্গীকার করা হয়েছে। সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে মিডিয়ার সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে। আইসিটি অ্যাক্ট এর প্রয়োজনীয় সংশোধন এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ সকল কারাকানুন বাতিল করা হবে। চাঞ্চল্যকর সাগররণী হত্যা সহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করা হবে। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক, নিষ্ঠুর, শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন করা হবে। সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মানবাধিকার কমিশনে নিয়োগ প্রদান করা হবে। সাগররণী হত্যাকাণ্ড সহ গত ১.৫ দশক যাবৎ সংঘটিত সকল বিচার বহির্ভূত হত্যা, ক্রস ফায়ারের নামে নির্বিচারে হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, নির্মম শারীরিক নির্যাতন এবং নিষ্ঠুর ও অমানবিক অপরাধের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে প্রচলিত আইন অনুযায়ী সুবিচার নিশ্চিত করা হবে। দেশের সকল শাহাদাত বরণকারী সংবাদ কর্মীদের পরিবার বর্গের সুষ্ঠু ও স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করা হবে। সাংবাদিকদের সম্মানজনক মজুরি নিশ্চিত করতে বেতন কাঠামোকে সংস্কার করে আধুনিক ও যুগোপযোগী করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি অনুসরণ করে বাংলাদেশে সাংবাদিকদের যথাযথ আবাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করে তাদের সম্মানজনক জীবন মান নিশ্চিত করা হবে। বর্তমান বিশ্বের তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যেন দেশের মিডিয়া ইন্ডাস্ট্রি চলতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং সাংবাদিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার ইস্যুতে সর্বাত্মক নীতি গ্রহণ করা হবে। সর্বোপরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির ভিশন 2030 এবং সর্বশেষ দেশনায়ক তারেক রহমানের ২৭ দফার আলোকে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার আলোকে গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রস্তাবিত পদক্ষেপ সমূহ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের প্রতি বিএনপির অঙ্গীকার এবং একটি গণতান্ত্রিক সমাজে প্রাণবন্ত ও মুক্ত গণমাধ্যমের গুরুত্ব সম্পর্কে বিএনপির গভীর উপলব্ধি প্রতিফলিত করে। প্রিয় উপস্থিতি, গণতন্ত্র ও জনকল্যাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম মূল মন্ত্র। ভোটাধিকার, মুক্ত মিডিয়া, স্বাধীন গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের প্রধান অনুষঙ্গ। আজ সেই মুক্ত মিডিয়া, গণতন্ত্র ও ভোটাধিকার হারিয়ে গেছে। আমরা একটি গণতান্ত্রিক দেশের জন্য সংগ্রাম করছি যেখানে সকল মূল ও সার্বজনীন মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষিত ও নিশ্চিত করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বর্তমান চলমান শান্তিপূর্ণ গণ আন্দোলনে দলমত নির্বিশেষে তাই আজ সকলকে
ঐক্যবদ্ধভাবে শরীক হতে হবে। চলমান গণ আন্দোলনে দেশীয় ও আন্তর্জাতিক সকল স্টেকহোল্ডারদের সমর্থন প্রত্যাশা করে বিএনপি। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। Thank you, Mr. Ismail Jabiullah. There is an English version of the keynote paper also. For our diplomats, it will be easier for you to, I guess, go through it. শুধু মন্ডলী, গত 1.5 দশকে আমাদের বহু সাংবাদিকগণ নির্যাতিত হয়েছে, মৃত্যুবরণ করেছে, টর্চার হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। Over a decade, a lot of journalists, free thinkers, reporters all over the country have been victimized, killed, and tortured and put into jail because they were just trying to write, trying to speak the truth. There are few among us today. Mr. Shoaibul Alam is present here. You know, he's a famous photojournalist who was picked up, put into jail, tortured, because he was trying to speak the truth. Is present Mr. Shafiqul Islam Kajol. He is an editor, a journalist. He was picked up in 2020, 10th March, by the law enforcement agencies, and he was subjected to enforced disappearance for 53 days, and he was in jail for 296 days. Shafiqul Islam Kajol আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। এখানে আরো একজন উপস্থিত আছে, অনেকেই মৃত্যুবরণ করেছে, তার মধ্যে উপস্থিত আছে মিস্টার গোলাম রাব্বানি। He was a Bangla news reporter from Jabalpur district who was killed by the local Awami League union chairman people this 2023 in the month of June. His family is present here, his wife and his children are present here, and on behalf of him, his daughter will speak. আমি এই মুহূর্তে অনুরোধ করব মিস্টার গোলাম রাব্বানি, যিনি আমাদের মাঝে নেই, এই আওয়ামী সরকার দ্বারা উনি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, তার আজকে কন্যা আজকে উপস্থিত আছে, তার মেয়ে রাব্বি নাতুল জান্নাত। আমি তাকে অনুরোধ করব কিছু কথা আপনাদের সাথে বলার জন্য। ধন্যবাদ। আমি নিয়মিত সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমের মেয়ে। আমার আব্বু ছিল মুফস্সল শহরের একজন সাংবাদিক। তিনি সবসময় স্বাধীনতার সপক্ষে নিউজ করত। তার বাস্তববাদী এবং স্বাধীনতার সপক্ষে নিউজ করার জন্য বহুবার মামলার শিকার হয়েছে। আমার আব্বু যতটা মামলার শিকার হয়েছে, আমাদের জামালপুর জেলার মধ্যে একজন নেতা অতগুলা মামলার শিকার হইতো না। আমার আপুর উপর বহুবার হামলা হয়েছে। আমার চোখের সামনে অনেকবার আমার আপুরে ধরে নিয়ে মারধর করা হয়েছে। আমরা সেই মারধরে, সেই হামলার কোনোদিন বিচার পাই নাই। আমার আপু মারা যাওয়ার 2 মাস আগে ফেসবুক লাইভে এসে এবং বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে তিনি তার জীবনের নিরাপত্তা চেয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং পুলিশের সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে জীবনের নিরাপত্তা চেয়েছিল, কিন্তু আমার আপুকে কেউ নিরাপত্তা দেয় নাই। তারা আমার আপুর কথাগুলো আমলে নেয় নাই। সেই আমলে না নেওয়ার জন্য আর আপু এভাবে অকালে জীবন দিয়েছে।
আমার আব্বুর উপর হামলা হয় 11 এপ্রিল। সেই হামলায় আমার আব্বু বক্সিগঞ্জ থানায় একটা মামলা করে। সেই মামলার প্রসিকিউশন পর্যন্ত নেয় বক্সিগঞ্জ থানা পুলিশ। জেলার নেতৃবৃন্দ সেই মামলার আপোষ মীমাংসা করে দেয়। এই আপোষটি ছিল কাল। আমার আব্বুকে যদি সেদিন আপোষ না করে, আমার আব্বুর দায়ের করা মামলার প্রসিকিউশন দিয়ে দোষীদের শাস্তি দেওয়া হতো বা তাদের আইনি হেফাজতে আনা হতো, তাহলে আমার আব্বু মারা যাইতো না। সাদুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু দ্বিতীয় বিয়ে করে। সে তার বউকে ভরণ পোষণ দেয় না। সে তার বউ ভরণ পোষণ এবং তার কন্যা সন্তানের স্বীকৃতি জন্য একটি সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ সম্মেলনের নিউজটি আমার আব্বু বাংলা নিউজ 24.com এবং 71 টেলিভিশনে সম্প্রচার করে এবং এই নিউজের ভিত্তিতে এবং এর আগে আমার আব্বু একটা নিউজ করে আমাদের বক্সিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কমিটি পেয়েছিল 2টাই রাজাকারের সন্তান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার দুইজনই হলো রাজাকারের সন্তান। এই কমিটি পাওয়ার পরে আমার আপু নিউজ করছিল। এই নিউজের জের ধরে 11 এপ্রিল হামলা হয়েছিল। সেখানে প্রাণে বেঁচে গেল 14 জন যে বাবুকে উস্কিয়ে দিয়ে এবং বাবুর দ্বিতীয় সংবাদ পরিবেশনের জের ধরে আমার আপুকে তারা নির্দেশ দিয়ে মারধর করায়। সেখানে আমার আপু গুরুতর আহত হওয়ার পরে 15 জন মারা যায়। আমার আপুর কি দূর ছিল এই রাজাকারের সন্তানদের বিরুদ্ধে লেখার জন্য? আমরা তো জানি বাংলাদেশ রাজাকার মুক্ত, কিন্তু স্বাধীনতার এত বছর পরেও কেন রাজাকারের সন্তানরা দেশ শাসন করবে? রাজাকারদের হাতে আমার আপু খুন হয়। রাজাকারের নিউজ না করলে তো আমার আপু এভাবে মারা যাইতো না। আমরা কোনো দল করি না, আমরা এখানে এসেছি আমার আপুর হত্যার বিচার চাইতে। আপনারা সবাই মিলে চেষ্টা করবেন যেন আমরা আমার আপুর হত্যার সঠিক বিচার পাই এবং দোষীদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। She just spoke that her father was brutally killed, and before he was killed, he was attacked many times before he was finally killed by the local Awami League people because he tried to roll what was going on in that area. এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলার সাংবাদিক মহলে আরেকজন ভিকটিম, যিনি এই নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের সকলের পরিচিত জার্নালিস্ট মিস্টার শফিকুল ইসলাম কাজল। সবাই জানে যে সবার কেন মঞ্চে ভবিষ্যৎ বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চের সামনে এবং মঞ্চে যারা সাংবাদিক এবং সমাজের সুখী সমাজের অংশীজন, সবার কাছে আমার বিপ্লবী শুভেচ্ছা। আমি সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। আসলে আজকে বাংলাদেশের সংগ্রাম পথে দুঃশাসনের 15 বছর, এই শিরোনামে আজকের এই আলোচনা যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে আমি আসলে বক্তব্য দিতে আসিনি। আসলে আমাকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি আসলে জীবিত অবস্থায় আপনাদের সামনে দাঁড়িয়ে আছি।
বাংলাদেশের সংবাদপত্রের আসলে স্বাধীনতা ৭১-এর পর থেকে আজ পর্যন্ত আসলে কতটুকু কিভাবে হয়েছে বা আছে, এটা হলো দীর্ঘ একটা পর্যালোচনার বিষয়। আসলে সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা একই সাথে আঙ্গাঙ্গিক ভাবে জড়িত। মানুষের স্বাধীনতাই নাই যে দেশে, সে দেশে সংবাদপত্রের স্বাধীনতা কেন থাকবে? মানুষের নিরাপত্তা নাই, সে দেশে স্বাধীনতার শব্দটাই তো আসলে এখন খুবই কি বলা যাবে, সেটা হলো স্বাধীনতা শব্দটা আসলে একটা শুধু পরাহত একটা শব্দ। আমরা কি আসলেই স্বাধীন? সংবাদপত্রের উপরে যে নিপীড়ন হয়, সংবাদপত্র যেভাবে আজকে বাংলাদেশের যে সংবাদপত্রের চরিত্র বা রূপ ধারণ করেছে, এটাকে আসলে সংবাদপত্র? মানুষ তো বিকল্প সংবাদপত্র বেছে দিয়েছে, সামাজিক গণমাধ্যম গুলাকে, সামাজিক মাধ্যম গুলাকে। আজকে সংবাদপত্রের যে রূপ, সেটি আসলে একটা শ্রেণীকে রক্ষা করা, একটা নিপীড়ন যন্ত্রকে সমর্থন করার একটা মাধ্যম হিসাবে আমাদের জাতির সামনে উপস্থিত করা হয়েছে। আপনি যদি প্রকৃত সংবাদ প্রকাশ করতে চান, তাহলে অনিবার্যভাবে আপনি বিপদগ্রস্ত হবেন। দীর্ঘ 15 বছরে বাংলাদেশের সংবাদপত্রের মাঝখানে আমি একটা কথা বলতে চাই যে 2008 সালে নির্বাচনের পর কিছুদিন, 2 বছর পর্যন্ত বাংলাদেশ সংবাদপত্রগুলো মোটামুটি একটা ভূমিকার মধ্যে অবস্থান ছিল এই টাইমটাতে। বাকি 13টা বছর পার হয়ে যাচ্ছে, একটি সংবাদপত্রের যে প্রকৃত ভূমিকা সেটা আসলে এখন আর সমাজে প্রতিফলিত হয় না। আমার একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, যে আসলে আমরা সবাই নীরব কেন? আমরা কোন কারণে, আসলে কোন স্বার্থের কারণে আজকে আমরা এদেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, সংবাদ প্রকাশ করা প্রায় বন্ধের পথে? যে নিষ্ঠার একটি সংবাদ ছাপিয়েছে কয়েকদিন আগে, সেখানে নোটিশ দিয়ে বলা হয়েছে সংবাদ তো বন্ধ থাকবেই, সংবাদটা উইথড্র করে নেওয়া হোক। আসলে কি সংবাদপত্রের স্বাধীনতার মধ্যে আমরা যে কিছু খুঁজে পাই? রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করছেন তার একটা দানও করছি। আজ যে সরকার আছে, আগামীকাল হয়তো অন্যজন আসবেন, তারা দানব রূপ ধারণ করবে কিনা আমরা কেউ জানি না। আমরা পুরো সিস্টেম গুলাকে, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের যে সিস্টেম আছে সেই সিস্টেম গুলাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে দিয়েছি। আমরা আসলে নিজ স্বার্থের জায়গা থেকে, লাভের জায়গা থেকে, সুবিধার জায়গা থেকে আমরা আসলে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলিনি। এটা আমার পর্যবেক্ষণ। আজকে সমস্ত দল এখানে যারা উপস্থিত আছেন, বিরোধী দল, তারা সবাই আজকের এই পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী। জনগণকে জাগ্রত করার জন্য আপনারা আসলে সঠিক সময়ে ভূমিকাটা রাখতে পারেননি বলেই আমার মতো কাদররা গুম হয়ে যায়, নিহত হয় সাংবাদিকরা। সাংবাদিক হত্যা করা, সাংবাদিককে নিপীড়ন করা, সাংবাদিককে গায়েব করে দেওয়া খুব সহজ মাধ্যমে এসেছে। অর্থবিত্তের মালিক যারা, যে সাংবাদিকরা আছেন, তাদেরকে ধরাছোঁয়ার বাইরে, তারা ক্ষমতাবান যে সাংবাদিকরা আছেন দেশে, তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাষ্ট্র রেখেছে। রাষ্ট্র তাদেরকে পেট্রোনাইজ করেছে অবৈধ সম্পদ অর্জনের জন্য, তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে রাষ্ট্র নিজে থেকে। রাষ্ট্র পরিচালনা করছেন যারা, এই রাষ্ট্র কোনোদিন কখনোই তাদেরকে কখনোই আইনের আওতায় আনতে পারেনি। সাংবাদিক যে আমরা বলি চতুর্থ বা পঞ্চম স্টেজ সাংবাদিকরা আসলে কি তাই? আমরা তো অর্থবিত্তের দিকে, মোহের দিকে ছুটে গিয়েছি, যে কারণে সংবাদ থাকেনি। মানুষ এখন আর সংবাদ দেখতে চায় না। যে বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশের পত্রিকাগুলোতে বিশ্বাস করে না মানুষ। আমি কেন এই কথাটা বলছি? আমি আমার একটা অনুভূতি থেকে আমি যখন হারিয়ে যাই, সমস্ত রাজনৈতিক দল ছিল, সামাজিক সংগঠন ছিল, অনেক পরে তারা আমার হয়ে কথা বলেছে, কিন্তু আমার পরিবারের উপর যে নিপীড়ন করা হয়েছে, এখন পর্যন্ত যেভাবে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, প্রতি মুহূর্তে আমার পরিবারের মানুষ ভাবে যে আমি আবার গুম হয়ে যাব।
আমি কি আবার আমাকে তুলে নিয়ে যাওয়া হবে? কিন্তু আমি নিয়ম পরিষ্কার করেছি, আমি মৃত্যু আমার হতেই পারে। মৃত্যু তো আমি জানি না কখন হবে, কোনক্ষণে হবে। একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশ করা এবং প্রধান এবং শেষ কর্ম। গুম আমি কাগজ হয়েছি ব্যাপারটা না, গুমে অনেক মানুষ এখন পর্যন্ত হারিয়ে আছে, তাদের বিষয়ে কোনো মুভমেন্ট নাই। সংগঠন আছে কিন্তু তার ধারাবাহিকতা নাই। একটি লক্ষ্য অর্জনের জন্য যে ধারাবাহিক লড়াই দরকার, গণতন্ত্র ফিরত আনার জন্য যে কন্টিনিউয়াসলি একটা প্রোগ্রাম করা দরকার, সেটা নাই। এর সাথে যে আন্দোলন আমি নিজে করেছি, সামরিক শাসন যদি লড়াই, আমার অনেক মামলা হয়েছে আমার নামে। আমরা তখন সামরিক বাহিনীর যে দল ছিল, সেই দলের সাথে আমরা কেউ কথা বলতাম না। কয়েকদিন আগে দেখলাম ৭১ টিভি আর আরেকটা টিভিতে আপনারা বর্জন করেছেন। আপনাদের কি কাজ? একটা ফ্যাসিবাদী সরকারের দলের লোকের সাথে আপনাদের কি কাজ, কি বক্তব্য দেন আপনারা সেখানে? মানুষকে আপনাদেরকে ভাবে আপনারা যে নেগোসিয়েশন করতেছেন, আপনারা কোনো না কোনো লাভালাভির ভিতরে আছেন। মানুষের এই জায়গাটাকে আপনারা পরিষ্কার করুন। গুম হয়ে যাওয়া মানুষগুলোকে আপনার ফেরত আনার জন্য আপনার যে লড়াই দরকার, যে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই দরকার, সে লড়াই এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। ক্ষমতায় আপনারা যাবেন কি আরেকজনা যাবে, সেটা আমার জানার বিষয় না। আমি পরিষ্কার বুঝতে চাই, দেশে গণতন্ত্র 71 থেকে এখন পর্যন্ত খুব বেশি গণতন্ত্রের সমাজের দেশে ছিল না, গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালিত হয়নি। যে কারণে আজকের এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, শাসন বিভাগ, পুলিশ বিভাগ, আইন বিভাগ, একটি বিভাগও আর নাই। এটা বিলীন হয়ে গেছে বাংলাদেশ থেকে। আমাকে জেলের মধ্যে বলা হয় তুমি একটি কথা বলবো না, কিন্তু আমি তো জেলের মধ্যে আটকানো, আমার সেখানে আমাকে সত্যি কথা বলার মতো কোনো সুযোগই দেওয়া হয়নি। যে নিপীড়ন করা হচ্ছে সেটা তো আমি আসলে এখন এই মুহূর্তে বলতে চাই না। নিপীড়ন নয়, এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। সাংবাদিক সমাজ যারা আছেন তাদেরকে নৈতিকতার জায়গাকে দাঁড়াতে হবে, রাজনীতিবিদকে নৈতিকতার জায়গায় দাঁড়াতে হবে, না রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এই সরকারকে আপনারা সরাতে পারবেন না। আমার মতো কাজল আসবে যাবে হাজার জন, আপনিও আসবেন যাবেন, কিন্তু এই দেশটা তো থাকবে। দেশটা আমরা কার কাছে রেখে যাচ্ছে? আমার সন্তান দেশে থাকতে চায় না। আমার সন্তান বের হলে আমি ভয় পাই, আমি বের হলে আমার পরিবার ভয় পায়। এমন একটি ভয়ের রাষ্ট্রের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি, সেই ভয় ভাঙতেই আমরা পারলাম না এখন পর্যন্ত। আমার বক্তব্য একটু দীর্ঘ হচ্ছে, কিন্তু আমি আরেকটু কথা বলে আপনারা শেষ করতে চাই। বিষয়টা হলো যে আসলে আমরা কি করতে চাচ্ছি বাংলাদেশে? আমরা কি সরকারটাকে পরিবর্তন করতে চাই? এই প্রশ্নটা আমার আগেও আমি জনসভাতে বলেছি আপনাদেরকে। আমি আমার জেলা নিয়ে কথা বলতে পারি, আমার জেলার মানুষ এখন বলতে ভয়ের বাইরে আসতে পারিনি। আমার বাড়ি মেহেরপুর। মিটিং দেখেন, সেটা একটা অ্যারেঞ্জ মিটিং, প্রশাসনের সাথে কথা বলে আপনাকে মিটিং করা লাগে। জনসভার একটি পার্ক আছে, শহীদ শামসুজ্জামান পার্ক, সেই পার্কে কোনোদিন বিরোধী দল জনসভা করতে পারে না, গেট বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে এখন বলতো। তার মানে সারা দেশে একই চিত্র। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, মানুষের লেখার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। কেউ কালো বলতে চায় না। সাংবাদিকরা বলে আমি আপনাদের মধ্যে সে অর্থ বিনিময়ে এসেছি। না, শহীদুল ইসলাম কাজলকে আপনি অর্থ দিয়ে কিনতে পারবেন না। পৃথিবীর মানচিত্রে আমার নাম উঠেছে আপনাদের সহযোগিতায়, মানুষের দোয়া এবং আল্লাহ ইচ্ছাতে আমি এই জায়গায় অবস্থান করছি। এই অবস্থান নষ্ট করার মতো কোন শক্তি আমার ভিতরে নাই। আপনারা রাজনীতি করেন, আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, আপনারা ক্ষমতাবান হবেন, আপনারা ক্ষমতা পানও, অর্থশালীও, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের পরিবারগুলো ঠিক আছে ভয়াবহ একটু ষড়যন্ত্রের ভিতরে। আমি আমার বিরুদ্ধে মামলা, যে 5টি মামলা করা হয়েছে, সে 5টি মামলায় চিন্তা স্টে করেছে, আরো একটা আছে, আরেকটা এমনি বাতিল হয়েছে। মামলা সবার নামে আছে। বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী মারাত্মক সংকটে, ঠিক একই সংকট, আমার থেকে ভয়াবহ সংকটে তারা আছে। সেই সংকটকে মুক্ত করার জন্য লড়াইটা অন্যভাবে করেন, পরিকল্পনাটা আরো একটু ভিন্নভাবে সাজান। আপনাদের কাছে একই আমার বিশেষ প্রার্থনা, আপনাদের কাছে চাওয়া, এই সরকারের অধীনে নির্বাচন সরকার তো করেই ফেলবে যা ভাব গতি। সরকারের নেতাকর্মীদের সাথে
দেখা হয় না, আমি রাস্তায় বের হতে পারি না, আমি রাস্তায় কিন্তু বের হয় না, ঘরের মধ্যে চলে যাবো, এখান থেকে সোজা পাঠাই, আমি আমার নিরাপত্তা পাই না, আমি আমার কখনো নিরাপত্তার মধ্যে থাকতে পারি না, আমি নিরাপত্তাহীনভাবে জীবনযাপন করছি। আমি ইচ্ছা করলে কাজে যেতে পারি, কিন্তু আমি যদি শুট আউট হই, আমাকে যদি হত্যা করা হয়, তার মানে আমি একেবারে বিকলাঙ্গ অবস্থায় দাঁড়িয়ে গেছি। এখান থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই দেশের মানুষ, আপনারা রাজনৈতিক দল, বিরোধী দল সবাই যদি আপনারা গণতন্ত্র উদ্ধারের জন্য রাজনীতিটা করেন, বিদেশি প্রভু যারা আছেন তাদেরকে সম্মান রেখেই করি, তারা তাদের হিসাবে আছেন, আমরা আমাদের হিসাবে থাকি। আমরা আমাদের দেশ বাংলাদেশ, এদেশটা আমাদের, এদেশকে মুক্ত করার দায়িত্ব আমাদের। এদেশের মানুষ সামরিক শাসককে পরাজিত করেছে, আমরা এখন পাচ্ছি না, আসলে আমরা ঐক্যটা করতে পারছি না। যারা রাজনৈতিক দল আছেন তাদের সাথে সম্বন্ধ, তাদেরকে এক জায়গায় আনতে পারিনি, তাই মানুষ এখন পর্যন্ত আপনারা যে আশা বলছেন, যে আশা বাণিজ্য হচ্ছেন, এটা রাজনৈতিক দলের দায়িত্ব। আমি সেই দায়িত্বের জায়গা থেকে আবার বলি যে আসলে এদেশের বুম, এদেশের ক্রস ফায়ার বন্ধ হয়েছে আমাদের জন্য। শহীদ মুস্তাক ভাই, লেখক মুস্তাক ভাইয়ের সাথে আমি কারাগারে ছিলাম, মিনাজ মান্নান, ইমন, কিশোর সহ যাদেরকে আমি পেয়েছিলাম ডিজিটাল আইন মামলায়। আমার নামে ডিজিটাল মামলা পরে করা হয়েছে, আমাকে গুম করার পর। পরিষ্কার 9 তারিখে রাত 11:45 যে মামলাটা লিপিবদ্ধ হয়েছে, সেটি সেই দিনের মামলা নয়। আমাকে গুম করে নিয়ে যাওয়ার পর, তুলে নিয়ে যাওয়ার পর সেখানে রাজনৈতিক দলের নেতারা সংশ্লিষ্ট, আওয়ামী লীগের রাজনৈতিক নেতা, আমলা রায় জড়িত এই ঘটনায়। আমি নাম জানি না, রাষ্ট্র জানি, আমি জানলে হয়তো আমরা বন্ধুরাও জানতে পারি, সাংবাদিক আছেন। তাই সকলকে আমরা বিচার চাই, আমরা একটি সুস্থ গণতন্ত্রের দেশ চাই, আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই। ধন্যবাদ। আপনাদের আজকে যে দুটো পাবলিকেশন হয়েছে বাংলা এবং ইংরেজিতে, এই দুটো পাবলিকেশন বিএনআরসি থেকে প্রকাশিত হলেও এই বিএনআরসিকে সর্বোত্তমভাবে সাহায্য করেছে সাংবাদিক ইমামুল হক, ইলিয়াস খান, সুলাইমান মীর, এবং বিশেষ করে ইংরেজিটা এবং বাংলা দুটোই যারা এর বাইরেও অনেকে সহযোগিতা করেছে, হু ডাজন্ট ওয়ান্ট টু বি নেমড। দেশের ভিতরে এবং বাইরে অনেকে আমাদেরকে এই রিসার্চে সহযোগিতা করেছে। তো তাদের সকলকে এবং এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা বইয়ের উপরে আলোচনা হবে। আমাদের দুজন নির্ধারিত আলোচক আছেন সম্মানিত। এই আলোচনার পরে আমাদের কিছু এখানে বিশিষ্ট সাংবাদিক আছেন, ওনারা বলবেন, তারপরে আমরা ফ্লোর ওপেন করে দিব। যারা বলতে চান এই বিষয়ে আপনারা অবশ্যই কথা বলবেন। In মুহূর্তে to speak on the publication that was released, that was published today, Mr. Shahidul Zaman, eminent professor, Dhaka University International Relations Department. I request you to speak on the publication today. Thank you. Thank you, ma'am. Honorable Secretary General, honorable members of the BNP High Command sitting here, respected members of this audience, it's an honor for me to be here. I'm speaking in English just to make it convenient for our foreign friends sitting here. I can see gentlemen shaking his head. It would be very useful if they are directly appraised of the way the media has been victimized for over a decade in this country. When this country was created in 1971, there was this very powerful expectation that this would be an open society where there would be open voting patterns, an effective opposition, a powerful media. But unfortunately, right after our independence, as this excellent presentation paper written in this book signifies, we gradually shifted towards a sense of one-party domination. This was not supposed to be so. When really President Ziaur Rahman came to power,
he had always supported the idea of multi-party democracy, and he had always insisted on the freedom of the press. As I went through the pages of this very well-informed booklet, I cannot check the temptation to just quote a few sentences here. Yet, amidst the disillusionment stemming from Sheikh Mujib's regime misrule between 1972 and 75, a remarkable and momentous revolution unfolded, uniting both the people and the military in an unprecedented alliance in late 1975. This extraordinary uprising, famously known as the Sepoy Masses Revolution, reached its zenith in November 7, 1975, propelling their revered leader, President Ziaur Rahman, the embodiment of independence, to the forefront of state power. With his ascent, Ziaur Rahman deftly engineered a framework that ensured active citizen participation in governance, reinstated a pluralistic democracy, and fervently championed the restoration of press freedom as an indispensable conduit for unrestrained expression. Equipped with an acute understanding of the nation's realities and the plight of its citizens, President Ziaur Rahman transformed into an enlightened statesman, resuscitating a ravaged nation and projecting a noble and dignified image of Bangladesh to the global stage. This is something, I just mentioned about President Zia because so often we hear ruthless lies about the fact that BNP is a party born in cantonment. What sort of, ridiculous humiliating language is that? Born or cantonment or born outside the cantonment, the whole territory of Bangladesh belongs to we citizens of Bangladesh. And President Zia had come out to open the state to a pluralistic democracy. He perceived the idea of a Westminster model. And then when later on, when his very promising future generation rose to power, Begum Khaleda Zia, she continued the same policies. And there were tremendous, incentives for a vibrant, multi-party democratic structure. The parliament was vibrant and the media enjoyed complete freedom. But unfortunately, what happened later on as this particular government came to power? Again I quote a few sentences. Regrettably, a segment of journalists and media personalities, for reasons that raise question, had failed to acknowledge the great threat posed to their profession by Sheikh Hasina's authoritarian rule. They failed to anticipate the dire consequences that awaited them once the Awami League returned to power in 2009. And as the party's political rhetoric obscured its true allegiance to the one-party Bakshal ideology that it had harbored over the years, the government's central objective had been to muzzle the media through the enactment of repressive laws, such as the infamous Digital Security Act, which has been used to intimidate journalists, curtail freedom of expression, and stifle dissent. However, the government has recently declared to abolish the law due to pressure from the international community and civil society organizations. But the government again declared to adopt a new law in this regard and yet not made it clear that what types of change the government is making, as well as denied to consult with the relevant stakeholders. So in short, the journey of Bangladesh's mass media since its emergence in the backdrop of the liberation war has been tumultuous, marked by moments of progress and setbacks. So as we have seen in current times, what are the obligations under our constitution, however distorted and manhandled it might have been? Under the ICCPR, that is the International Covenant on Civil and Political Rights, which Bangladesh ratified in 2000, Article 19 guarantees the right to freedom of expression, including the freedom of press. This provision establishes the right of individuals to seek, receive,
and impart information and ideas through any media platform. Additionally, the Geneva Covenant 34 of the Human Rights Committee, which oversees the implementation of ICCPR, reaffirms the importance of press freedom in a democratic society, emphasizing that any restrictions on this freedom must be provided by law, necessary and proportionate. As I read out these sentences, and as you have listened to the preceding speakers here, the way they almost burst into tears narrating the experiences of their, stay in the jail, and the lady who lost her father. You can imagine what sort of contrast this government has displayed compared to the commitments that have been made by Bangladesh in terms of international legal commitments. And if you look at the media, and if you look at the examples that we can cite to you, I just mentioned a few reports by both local and international human rights organizations indicate that numerous individuals, including journalists, have been subjected to arrests in recent years. Many have become victims of enforced disappearances, extrajudicial killings, and other forms of repression during this period. So, in addition, you have these real dangerous tools of repression that exist today. The current regime in Bangladesh employs a wide range of tools and methods to exert control over free media and stifle independent journalism. These tactics include filing lawsuits against journalists, carrying out physical attacks, perpetrating enforced disappearances, targeting journalists' family members, manipulating media ownership, pressing journalists to relinquish their positions, causing them to lose their jobs, and in the most extreme cases, resorting to violence and murder. So, as I have mentioned to you, dear friends, this is not a normal democratic government. I hate to say so, but in my teaching experience at Dhaka University over the last 40 years, I've been covering a lot of literature based on American and Western material that deals with global insurgency and terrorism. I've been teaching international security for the last 40 years until I retired 2 years ago. And I just can't help quote to you a few points that you might find useful as information. Two of the most important experts on insurgency in the Western world, there was Brian Jenkins in the United Kingdom, and there was Bert O'Neill in the United States, whose books have been used extensively in American military institutions and also in British, advanced colleges like in Oxford, where there is a Department of War Studies. Now, these two gentlemen, especially Bert O'Neill, who is an American, had drawn out models of insurgency and global terrorism, what we call the typology of terrorism. He has dealt with such typology materials like the Marxist insurgency, the Leninist typology. But there is an interesting third category of terrorism. It's called the urban terrorist option. Now, when you look at the urban terrorist option, it really focuses on the role of a so-called democratic political group that moves away from its original commitment to democracy and in operational process really borrows the state institutions as its means to perpetuate a fascist rule. Urban terrorism includes the role of a foreign power, normally a powerful foreign power which offers the intelligence, which offers the inspiration and the literature to promote new ideas of coercion. In the context of Bangladesh, unfortunately, over the last 10 years, we have had a total manipulation of institutions, political institutions. These institutions have been subjected to so much impositions that the continuity of their existence as democratically sustainable structures have vanished.
what is the qualitative difference between Bangladesh and the United States, for example? Why is it that the Americans are so concerned about Bangladesh's future democracy? Is it just American national interest based on geopolitics? No, that's not true. If that would be true, the United States would not have enjoyed the confidence of this entire Pacific region. If you look from Korea southwards into Japan, Taiwan, Philippines, Indonesia, Malaysia, and then into South Asia, you look at all these countries that continue across the Middle East. There is an entire prison of countries that border China and other totalitarian regimes, authoritarian regimes, which enjoy American protection. This has sustained for over the last 60 years. Why is it that America wins the confidence of all these countries which are actually democracies? They were earlier, they were authoritarian governments, but gradually East Asia and South Asian countries have gone into democratic practice and have also prospered. And they have maintained one common theme, a close relationship of alliance with the United States. The fact that America has so many problems, so many contradictions, and so many examples that you can cite of its failures. But on the whole, the Americans have maintained their own process of internal media freedom. Even President Trump faces a process of rejection, in spite of the fact that it's most likely that in 2024 he'll probably be elected. Even if he's elected, there are great chances that he will be denied the presidency. Now, in Bangladesh, the most sad part in this media establishment is that highly professional, educated people, including former bureaucrats, they come in the media and just as a matter of habitual obedience, or what you call establishment orchestration. These are terms that are used in political science. A habitual obedience is a process by which you just parrot the way the leader wants you to say. For 3 terms now, this structure, which you call a government, but I would rather call a regime, I would even go to the extent of suggesting, I wouldn't say it in words, but suggesting what perhaps you can imagine, that this regime has subjected the whole country into a type of establishment orchestration which might even unfold in the future. Many of us are very worried that can we really get any success out of the American effort as a Western effort. I tell you, and I think I am echoing the sentiments of our leaders here, that the Western world will not let it go away so easily this time. We will inshallah see the birth of a new democratic culture in this country, where the BNP will hopefully play the most important and the most powerful visible role. We will see the dawning of a process because it has started very effectively. The United States might find a challenge that, you have the Chinese, you have the Russians, and even the Indians, offering basic support to this government and its future. But they don't matter because the 2 countries that we call big powers, China and Russia, they are themselves known for their gross violation of human rights. We know what stands they have taken in the United Nations on the Rohingya issue. The entire world recognizes their duplicity. And as far as India is concerned, it is self-defeating. It is unfortunate that India, which is a great democracy by itself, has to take a stand where it really doesn't support the process of true, free and fair elections. So I am hoping for a new dawn. And unfortunately, although this government is planning to even suffocate the media and force another effort at elections, I think this government lacks the consciousness that it cannot repeat the same game continuously for all times to come. There is extremely high degree of consciousness. BNP has done an excellent job so far to raise the level of the movement.
It is really moving in a pace where the climax will build up. We cannot expect early and quick results that will really burn us out. Let us hope that the BNP leadership will maintain its confidence. The fact that millions and millions of people look up at the opposition and the BNP for the future of the country. When you walk across the bazaars, when you go to the restaurants, people silently wonder and pray that there will be change. And I think in the next 3 or 4 months, we are building towards the climax. It may not be so easily visible. It may just be that we sometimes get frustrated when we see every day the parroting in the media, the lies that come out in the television news media. I feel sorry for those people. I feel really sorry. You live only one life. And I wish I could ask them, these people who go on parroting such lies, these retired diplomats, retired bureaucrats who go on serving as advisors for 10, 14 years, unending process of deceiving their own souls, cheating their own health, and really ending up dying. I don't want to use an adjective, but these people will die unclear, repentant, and perhaps when they breathe their last breath, they will seek forgiveness from Almighty Allah. Our greatest consolation is that whatever the sufferings, my dear friends, we are standing for the truth. We are standing with Almighty Allah. God will help us. And with these few words, I'll just end here. Thank you so much for your patience. Thank you, Professor Shahid Zaman, for your excellent speech. Now I would request Dr. Mahbubullah, eminent economist, to speak on today's publication. Thank you. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের এই সেমিনারে কোন সভাপতি আছেন কিনা বুঝতে পারছি, এটা ঘোষণা করা হয়নি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা নজরুল ইসলাম আলমগীর এবং এখানে মেইন টেবিলে আসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রফেসর শাহিদুজ্জামানের বক্তব্যের পর নতুন করে কিছু বলা সত্যি করি, সেই জন্য আমি খুব দীর্ঘ আলোচনায় যাব না, সংক্ষেপে আমার কথাগুলো বলার চেষ্টা করি। আমি কিছুটা স্মৃতিচারণ করে বলতে চাই। 1971-এর ডিসেম্বরে যখন পাকিস্তান সামরিক বাহিনী আত্মসমর্পণ করল 16 ডিসেম্বর, তখন আমি ছিলাম কারাগারে, বাংলাদেশ যে কেন্দ্রীয় কারাগার যেটা রয়েছে সেখানে। আমাকে গ্রেপ্তার করা হয়েছিল রাষ্ট্রবিরোধী একটি বক্তৃতা দেওয়ার জন্য। আমরা সেদিন স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার দাবি করেছিলাম। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে এই খবর পাওয়ার পর জেলের অফিসার, জেলার ডেপুটি জেলাররা সব একজোট হয়ে আমরা যারা নিরাপত্তা বন্দী ছিলাম তাদের সেলে তারা আসলেন মিষ্টি নিয়ে।
তখন নানা রকম কথাবার্তা হচ্ছিল। আমি জেলার নির্মল রায়কে জিজ্ঞাসা করেছিলাম রাষ্ট্রের নাম কি করা হয়েছে। তিনি বললেন এই নতুন রাষ্ট্রের নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন আজকে এত বছর পরে এসে দেখছি সেই পিপলস রিপাবলিকের কোন চিহ্ন দেশ শাসনে, দেশের উন্নয়নে, মানুষের অধিকার রক্ষায় তার ছিটফোঁটাও প্র্যাকটিক্যালি অবশিষ্ট নেই। আমাদের পিপলস রিপাবলিক, আমাদের আকাঙ্ক্ষার পিপলস রিপাবলিক পরিণত হয়েছে রিপাবলিক অফ ফিয়ার। বাংলাদেশের যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের ভিত্তি কিন্তু পুঁজি নয়। সেই ফ্যাসিবাদের ভিত্তি হচ্ছে একদিকে উচ্চ জাত্যাভিমানের কথা বলে দেশের মান মর্যাদা বিসর্জন দেওয়া, এবং অন্যদিকে সারা দেশের মধ্যে, দেশের জনগণের বিভিন্ন অংশের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে দেওয়া, যেই ভয়ভীতির কারণে মানুষ কথা বলবে না, মানুষ নিশ্চুপ হয়ে যাবে এবং নেমে আসবে শতবর্ষের স্তব্ধতা, নীরব। এরকম দেশ আমরা চাই। আমরা চেয়েছিলাম একটা স্বতঃস্ফূর্ত আনন্দের রিপাবলিক, আনন্দের প্রজাতন্ত্র। সেই আনন্দ আমাদের চোখে দেখা হয় এবং গুম, খুন, হত্যাকাণ্ড করে মানুষের মনে ভয় লাগিয়ে দেওয়া, যাতে মানুষ প্রতিবাদ করতে ভয় পায়, মানুষ সত্য কথা বলতে ভয় পায়, মানুষ সাহসী হতে ভয় পায়। জীবনকে ভালোবাসে না এমন মানুষ তো নেই, কিন্তু সেই মানুষ যদি দেখে তার জীবন হারিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা, তখন সে হয়তো চুপ করে যায়। এইভাবে চুপ করে যাওয়া একটি জাতি বা জনগোষ্ঠী পরিণত হয় একটা মৃত জনগোষ্ঠী। কিন্তু সেরকম জনগোষ্ঠী আমাদের কাম্য নয়। এখানে আজকে একটি বই, যার ইংরেজি এবং বাংলা ভার্সন প্রচারিত হয়েছে, সেখানে বিস্তারিতভাবে সংবাদপত্র এবং মিডিয়ার পরিপ্রেক্ষিতে যে একটি পুস্তিকা ইংরেজি এবং বাংলায় দেওয়া হয়েছে, এখানে মোটামুটি আমাদের মিডিয়ার কি অবস্থা, মত প্রকাশের স্বাধীনতার কি অবস্থা, কথা বলার স্বাধীনতার কি অবস্থা, সেই সম্পর্কে চমৎকারভাবে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। এবং এক জায়গায় এই তথ্যগুলি পাওয়ায় যারা এইসব নিয়ে কথা বলতে চাইবেন, লেখার চেষ্টা করবেন, তারা খুবই উপকৃত। এখানে লেখা হয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এর এক হিসাব অনুযায়ী 2009 থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশে 18 জন সাংবাদিক ও ব্লগারকে হত্যা করা হয়েছে। আর মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশকের মতে গত 10 বছরে দেশে হত্যা, গুম, খুন ও অপহরণের শিকার হয়েছে 30 জন সাংবাদিক। সংস্থাটির মতে এসব ঘটনায় জড়িতদের বিচার হওয়ার নজির খুবই কম। এত সাংবাদিক নিহত হলেও বিচার শেষ হয়েছে মাত্র 8টি। এই 8টির বিচারিক রায়ে 5টি আবার ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। আর কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট সিপিজের গ্লোবাল ইম্পিউনিটি ইন্ডেক্স 2021-এ বলা হয়েছে বিশ্ব সাংবাদিক হত্যার বিচার না হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 11তম।
এই তালিকায় শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া। আমরা সাগর রুনির কথা জানি, তাদের হত্যাকাণ্ডের পর এতগুলো বছর পেরিয়ে গেল, সেই সম্পর্কে এখানে দেখা হয়েছে সাংবাদিক সাগর সরোয়ার ও মেহরুন রুনির নৃশংস হত্যাকাণ্ডের 10 বছর পরও পুলিশ খুনিদের মামলাটি সমাধানে কর্তৃপক্ষের ইচ্ছার অভাব সুস্পষ্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় তাদের অ্যাপার্টমেন্টের বেডরুমে সাংবাদিক দম্পতি সাগর রুনিকে মৃত অবস্থায় পাওয়া যায়। হত্যাকাণ্ডের পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘন্টার মধ্যে হত্যাকারীদের খুঁজে বের করার অঙ্গীকার করেছিল। তবে প্রতিশ্রুতি দেওয়ার পর 11 বছর পেরিয়ে গেল, পুলিশ কিংবা র্যাব এখনো হত্যার পেছনের উদ্দেশ্য আবিষ্কার করতে পারেনি। রুনির ভাই নওশের রোমান বিভিন্ন সময়ে গণমাধ্যমকে বলেন, তার মনে হচ্ছে খুনিরা খুব শক্তিশালী। আমি বলবো খুনিরা খুব পরাক্রমশালী। এবং যে পিয়ার অফ রিপাবলিক অফ পিয়ারের কথা বলেছি, সেই রিপাবলিক অফ পিয়ারের মূল উৎস শক্তি, এবং কেউ তাদের শনাক্ত করতে চায়। এর মধ্যে 100তম বার পিছিয়েছে এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আজকে এই ভয়ের সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে পড়ার ফলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যারা কলম ধরে, যারা লেখে, তারা লিখতে গিয়ে বা যারা কথা বলতে গিয়ে নিজের উপর নিজেই এক ধরনের সেন্সরশিপ আরোপ করে, এবং এই সেন্সরশিপের ফলে যেটা লেখার কথা, যেটা প্রকাশ করার কথা, সেটা প্রকাশিত হয়। এখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে এখন প্রচুর ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, 40টিরও অধিক। কিন্তু প্রশ্নটা হলো 100টাও যদি থাকতো, 40,000ও যদি থাকতো, তাহলে কি আমরা বলতে পারতাম এগুলো যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে এই ধরনের মিডিয়া তৈরি করার জন্য, তাদের চরিত্র, রাজনৈতিক চরিত্র যদি আমরা দেখি, তাহলে দেখবো সবই শাসক গোষ্ঠীর লোক। কাজে এইসব মিডিয়া থেকে আমরা খুব বেশি কিছু আশা করতে পারি না, বা স্বাধীন মতামত ব্যক্ত হবে সেটা আশা করতে পারি। আজকে যদি গণ আন্দোলন গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই সেই আন্দোলনের প্রতি মিডিয়ার সাপোর্ট প্রয়োজন। ইত্তেফাক পত্রিকাটি যদি না থাকতো, তাহলে আওয়ামী লীগের 6 দফা আন্দোলন এবং পরবর্তীকালে স্বাধীনতার সংগ্রাম সেটা বাস্তবে আজাদ পত্রিকা না থাকলে 47-এর আগে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন এগুলো। আজকে দেশের একটা দুর্ভাগ্য হচ্ছে, আমি বলবো এটা বিএনপির জন্য দুর্ভাগ্য, যে এমন কোন একটি পত্রিকা নেই যে পত্রিকা একদিকে অত্যাচার, অবিচার, শোষণ, নির্যাতনের কথা বলবে, অন্যদিকে যারা সংগ্রাম করছেন, যারা আন্দোলন করছেন, যারা ত্যাগ স্বীকার করছেন, তাদের চিন্তা ভাবনা তুলে ধরছে। আমরা একটা কঠিন অবস্থার মধ্যে রয়েছি। আমাদের আন্দোলন সফল হবে কিনা সেটা নির্ভর করে আমাদের মিডিয়া কতটুকু স্বাধীন তার উপর। কাজেই আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। এই কঠিন সংগ্রামে, কঠিন সময়ে, কঠিন সংগ্রামের জন্য কাজ করা আসলে, তারপরেও আশা করব, এই শত হতাশার মধ্যেও আশা করব যে এদেশে একদিন সুদিন আসবে, যেই সুদিনে আমাদের মিডিয়া
আমাদের সংবাদপত্র তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। আমরা যারা দেশ নিয়ে ভাবি, মানুষের কথা ভাবি, আমরা বুক ফুলিয়ে একেবারে বিনা ভয়ে আমরা সব কথা বলি। আজকে এই যে সেমিনারের আয়োজন করা হয়েছে, এই সেমিনারও আশা করি আমাদের সংবাদকর্মীদের সাহসী করে তোলে। আসুন আমরা সবাই মিলে আমাদের ভীতি বা ভয়ের যে জঞ্জাল আমাদের সমাজে জমেছে, সেই জঞ্জাল সরিয়ে আমরা সাহসের সঙ্গে এগিয়ে চলি গণতন্ত্রের পথে, সাহসের সঙ্গে এগিয়ে চলি নতুন দিন আনার পথে, সাহসের সঙ্গে আমরা এগিয়ে চলি আমাদের জীবনকে স্বতঃস্ফূর্ত, আনন্দময়, প্রকাশময় করে তুলে। আর এটাই যদি করা সম্ভব হয়, তাহলে আমরা অনেক কিছু বুঝে নিতে পারব। যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকে না, সে দেশে দেখা গেছে দুর্ভিক্ষ অনিবার্য হয়ে ওঠে। প্রফেসর অমর্ত্য সেন বলেছেন, আর ডেমোক্রেসি অ্যান্ড হাঙ্গার কানেকশনে দেখা যাচ্ছে যে দেশে সংবাদপত্র ভাইব্রেন্ট, প্রাণচঞ্চল, সেই দেশে দুর্ভিক্ষ হয় না। কেন হয় না? কারণ সংবাদপত্র, প্রেস বা মিডিয়া এই দুর্ভিক্ষের খবর, মানুষের অনাহারের খবর, মানুষের অপুষ্টির খবর ছাপিয়ে শাসক গোষ্ঠীকে বাধ্য করে সমস্যার সমাধান। কাজে সংবাদপত্রের স্বাধীনতা আজকে অত্যন্ত মূল্যবান একটি দিক জাতীয় জীবনের জন্য। এই সংবাদপত্রের স্বাধীনতা যেখানে নিয়ন্ত্রিত হয়ে যায়, সেই নিয়ন্ত্রিত স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার মধ্য দিয়ে জনগণের পক্ষে তাদের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা অনেকখানি স্থিমিত হয়ে যায়। তো আমি আবারও বলবো যে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা চাই। আমরা চাই আর একজন সাংবাদিক যেন মৃত্যুবরণ না করে, নিহত না হয়, হারিয়ে না যায়। আমাদের রাজনৈতিক সহকর্মীরা তারাও যেন হারিয়ে না যায়। এই দেশটা সকলের উপস্থিতিতে যার যতটুকু জীবন বাঁচার রয়েছে, সেইটুকু বেঁচে থেকে তারা আপন জনগণের মধ্যে, আপন জনগোষ্ঠীর মধ্যে আনন্দের সঙ্গে এবং বুকের সব বেদনাকে উগড়ে দেওয়ার মতো স্বাধীনতা ভোগ করার মধ্য দিয়ে আমাদের দেশটাকে আমরা যেন সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক দেশ করতে পারি, সেই আকাঙ্ক্ষায় আমাদের ব্যস্ত করতে হবে। আমরা জানি যে আজকের এই বিশ্বে গণতন্ত্রের জন্য লড়াই করা অত্যন্ত কঠিন। কারণ বিভিন্ন দেশে যেটা দেখা গেছে যে পপুলিস্ট পলিটিক্স, এই পপুলিস্ট পলিটিক্সের পক্ষে বলে গণতন্ত্র তেমন ভাবে যেতে চায়। এখানে একটা কাগজ বিলি করা হয়েছে, হয়তো সেটাতে আছে reading the tea leaves from Modi's Washington visit. Is Indian support for Sheikh Hasina weak? দেখা যাচ্ছে আমরা যখন গণতন্ত্রের আন্দোলন করছি, বৃহৎ শক্তিগুলো কি ভাবছে, কি প্রতিক্রিয়া ব্যক্ত করছে, সেগুলো আমাদের কাছে মুক্ত হয়ে গেছে। এটা মুক্ত হওয়ার দরকার নাই। নিজের শক্তিতে বলিয়ান হয়ে, নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে আমরা যদি এগোতে পারি, সেই এগোনোটাই হবে সত্যিকারের অগ্রযাত্রা। এবং আমরা কোন বিদেশি শক্তির উপর নির্ভরশীল হতে চাই। কারণ বিএনপি তো বলেছেন, তার নেত্রী বলেছেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কিন্তু আমাদের কোনো প্রভু নেই। এই মুহূর্তে যদি আমরা বিশ্বাসী হন এবং তাকে বাস্তবায়ন করে, তাহলে আপনাদের সংগ্রাম অচিরেই সাফল্য ঘটিত হবে। বিজয় দেখবে, আমরা বিজয় দেখব। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর মাহমুদুল্লাহ। আজকে আমাদের এখানে অনেক সিনিয়র সাংবাদিক বৃন্দ আছেন এবং আমাদের